সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী ও তার পরিবারের একাধিক সদস্যের সরকারি চাকরি নিয়ে পাল্টা অভিযোগের সরব হয়েছে নিয়োগ দুর্নীতিতে কোণঠাসা রাজ্যের শাসক দল। তৃণমূলের অভিযোগকে উড়িয়ে দিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। ট্রাইব টিভিতে একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন বাম নেতা শুনে নেব। যে সুজন চক্রবর্তী, তার বড় শালী, মেজো শালী, ছোট শালী, 3 ভাইরা, 2 বোন, সবাই স্কুলে চাকরি পেয়েছে। মিলি চক্রবর্তী গ্রুপ সিতে, দীনবন্ধু অ্যান্ড্রুসে। আমি বলছি না যে তাদের যোগ্যতা ছিল না, কিন্তু ওই একই রকম যোগ্যতা অন্যজনের ছিল। যেহেতু সুজনবাবু হোল টাইমার, আবার সংসার করার স্বপ্ন দেখছেন, সম্পর্কে আছেন, সেই জন্য তার স্ত্রীকে চাকরিটা দেয়া হলো। সমীর পুরোদণ্ড ওপেনলি বলেছেন পার্টিতে এগুলো হতো। উদয়ন গুহ তার বাবাকে নিয়ে আসলেন, কিন্তু যে কথাটা বলেছেন সে কথাটা কিন্তু উড়িয়ে দেওয়ার নয়। তাহলে এটাও করাপশন, এবং হোল টাইমার কনসেপ্ট ইজ এ ব্রিডিং গ্রাউন্ড অফ করাপশন। আপনি উড়িয়ে দিন বা না দিন, প্রশ্ন হচ্ছে যে আমরা তো প্রথম থেকে বলছি, আজও বলছি, বিমান বোস নিজে বলেছেন যে কোনো অভিযোগ থাকলে পরে সেই অভিযোগ নিয়ে আদালতে যান, মামলা করুন, যে কোনো তদন্তের মুখোমুখি দাঁড়াতে আমরা প্রস্তুত। ধরুন আমার বিরুদ্ধে একটা অভিযোগ হলো, আপনি জানেন কাহিনী। মোহাম্মদ সেলিম আর আমার বিরুদ্ধে অভিযোগ হলো, মামলা হলো যে আমাদের অস্থাবর সম্পত্তি বিপুল পরিমাণে বেড়েছে। আমার ক্ষেত্রে কত 103% না কত, সেলিমদার ক্ষেত্রে কত একটা পার্সেন্টেজ। আমরা কোর্টের চিঠি পেলাম, কাগজে রিপোর্ট পড়লাম, সাংবাদিকরা আমায় জিজ্ঞেস করলেন। আমি বললাম যিনি মামলা করেছেন তাকে ধন্যবাদ, নমস্কার। আমি জীবনে কোনোদিন কোর্ট দেখিনি, সত্যি সত্যি এটা আগে দেখিনি। তো আমাকে প্রথম জীবনে কোর্ট দেখার সুযোগ উনি করে দিচ্ছেন, আর আমি যে কোনো রকমের তদন্তের জন্য প্রস্তুত। এবার প্রথম দিন তো গেলাম কোর্টে। আমার আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, সেলিমদার আইনজীবী মোহাম্মদ শামীম, তারা দাঁড়িয়ে বললেন যে আমার মক্কেলরা যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। বিজেপির অনেকের নাম ছিল। বিজেপির আইনজীবী বললেন যে আমার সব যাদের লিস্টে নাম আছে, আমার সমস্ত মক্কেলরা তারা এখনও নোটিশ পায়নি, সুতরাং আমরা টাইম চাইছি, সকলের কাছে নোটিশ সার্ভ হওয়ার আগে আমরা কথা কিছু বলবো না। ঠিক আছে, সেকেন্ড ডেট পড়ল। সেকেন্ড ডেটে যিনি মামলা করেছেন তিনি বললেন আমরা একটু সময় চাইছি। এই যে সময় চেয়েছেন, আর ব্যাস, তারপরে আর কিছু আর কিছু নেই। এখন কথা হচ্ছে যে এই ধরনের অভিযোগ এরকম 1000টা হতে পারে। সুজনদার স্ত্রী, আমি এক মিনিট, এই পয়েন্ট আমায় বলতে দিতেই হবে। সুজনদার স্ত্রী মিলি নিজেই নিজের কথা বলেছে সাংবাদিক সম্মেলন করে, সেটাকে চ্যালেঞ্জ করুক কুণাল ঘোষ, আমার তো কোনো আপত্তি নেই। আমার বক্তব্য কিন্তু সেটা নয়। আমি কখনোই বলছি না যে সুজনদার স্ত্রী অনুপযুক্ত ছিল, না, কিন্তু সুজনদার যোগ্যতা ছিল, একই রকম যোগ্যতা অন্যদেরও ছিল। উনি সুজনদা পার্টির নেতা হিসাবে এই প্রিভিলেজটুকু পেয়েছিলেন। তাহলে প্রিভিলেজ যে পেয়েছেন, পারসেপশন বাবু, প্রিভিলেজ যে পেয়েছেন, এটা প্রথম কথা হচ্ছে প্রিভিলেজ পেয়েছেন, এই যে স্পেসিফিক করে দিচ্ছেন, এটাই আমার আপত্তি। প্রিভিলেজ না পেলেও তো হয় সুজনদার স্ত্রী নয় অন্য কেউ চাকরি পেতেন। অন্য কেউ পেলে কি বলা হতো তিনি প্রিভিলেজ পেয়েছেন? হয়তো হতো না, হয়তো হতো। কে চাকরি পেয়েছিল তার উপর ডিপেন্ড। তার মানে সুজনদার স্ত্রী বলে বলা হচ্ছে উনি প্রিভিলেজ পেয়েছেন। উনি যদি সুজনদার স্ত্রী না হয়ে XYZ এর স্ত্রী হতেন তাহলে উনি প্রিভিলেজ পেয়েছেন তা বলা হতো না। বাস্তবে তাহলে প্রিভিলেজ পেয়েছেন কি পাননি এটা প্রমাণ করতে হবে। তো এটা জয়নিং লেটারকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বলে কুণাল ঘোষ অভিযোগ করলেন। তো মানে ABCDও বোঝেন না, কি বলবো বলুন। জয়নিং লেটারকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বলে অভিযোগ করলেন। যাক, ঠিক আছে, করলেন। তারপরে তার উত্তর দিল মিলি। তারপরে তো কুণাল ঘোষ চুপ করে গেলেন, এবং তারপরে বললেন যে আরও অনেক চিরকুটে চাকরি বলছে। এবার কোত্থেকে সমীর পুততুণ্ডু এলেন। আচ্ছা, সমীর পুততুণ্ডু সেই সময় কে ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পার্টির সম্পাদক? ছিলেন না, তখন তো ক্ষুদিরাম ভট্টাচার্য পার্টির সেক্রেটারি। তাইলে
মানে সিপিআইএমের মতো সংগঠিত দল আপনারাই বলেন, যদি ওরকম একাত্তা কাজ করেও সেটা বড়জোর জেলা পার্টির সেক্রেটারি জানবেন, সমীরব্রত তুণ্ডু জানবেন। সেক্রেটারি ছাড়াও ওনার বোধহয় নিশ্চয়ই সে ছিল ওই সময়। কি সে ছিল সেই সময়? সমীরব্রত তুণ্ডু কে যে তার সে থাকবে? হু হি ওয়াজ অ্যাট দ্যাট টাইম? আপনাকে সময়কালটা বিবেচনা করতে হবে। মীনাক্ষী মুখার্জি যুব ফেডারেশনের রাজ্যের সেক্রেটারি আজকে। আচ্ছা, এবার 5 বছর আগে মীনাক্ষী মুখার্জি কে ছিল? কে চিনতো? আপনি জানতেন 5 বছর আগে মীনাক্ষী মুখার্জির নাম? জানতেন না তো। তাহলে 5 বছর আগের একটা ঘটনা নিয়ে মীনাক্ষী মুখার্জি যদি কিছু বলে, তা তো ন্যাচারালি দিস কোশ্চেন উইল কাম। মীনাক্ষী খুবই যোগ্য নেত্রী, খুবই ভালো কাজ করছে, খুবই ভালো কাজ করছে। পারসেপশন রাজনীতিতে ম্যাটার করে। সুজন দা না, পারসেপশনটা আপনি এটা তৈরি করতে চাইছেন কেন? 3 শালি 3 পারসেপশনটা আপনি এটা তৈরি করতে চাইছেন কেন? যে সুজন দা 3 শালি 3 বোন, কেন এই পারসেপশনটা আপনি তৈরি করতে চাইছেন? তারা সব চাকরি পেয়ে গেল স্কুলে। আরে মহা মুশকিলের ব্যাপার তো। তাদের কাউকে অনৈতিকভাবে চাকরি দেওয়া হয়ে থাকলে সেটা স্পেসিফাইড হোক, অভিযোগ হোক। আমরা তো বলছি বারবার যে একটিও যদি এরকম অভিযোগ করার মতো কেস থাকে, অভিযোগ হোক। এই সময় তো এসএসসি ছিল না, তখন চাকরি কিভাবে হতো? ঠিকই, সেই জন্যই তো এসএসসি আমরা প্রবর্তন করেছিলাম। 97-তে আমরা এসএসসির প্রবর্তন জ্যোতি বোস এই জন্যই করেছিলেন। এবং আপনাদের মনে আছে যে মনীষা মুখার্জি কোথায়? আপনাদের মনে আছে, আপনাদের মনে আছে যে সেই সময় যখন তারও আগে মানে স্কুল ম্যানেজিং কমিটি তাদের কাছে অ্যাপ্লিকেশন দিত, তারাই চাকরি দিতেন, তারাই বিজ্ঞাপন দিতেন। দিস ওয়াজ দ্য সিস্টেম। এইবার স্কুল ম্যানেজিং কমিটিতে 4টে লোক আছেন, সেই ম্যানেজিং কমিটির একটা লোকের কোনো একজন রিলেটিভ, সে যে যোগ্যতার চাকরি দেওয়া হবে সেই যোগ্যতা সম্পন্ন। স্কুল ভিত্তিক তারা আলাদা আলাদা প্রায়োরিটি পেয়েছে, গোটা পশ্চিমবাংলাতেই পেয়েছে। এর সঙ্গে কোনো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপির সম্পর্ক নেই। আর আগেকার দিনে স্কুল ম্যানেজিং কমিটি ওরমভাবে সিপিআইএম দিয়েও হতো না আগেকার দিনে। মানে আমি নিজে জানি, আমাদের পাড়ায় এখন মারা গেছেন, আমি খুবই শ্রদ্ধা করতাম, সুশীল গাঙ্গুলি বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি অনেকগুলো স্কুলের ম্যানেজিং কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। এটা খুবই এডুকেশন ভালোবাসা লোক, এডুকেটেড মানুষ। এই হিসাবে তাকে অনেকগুলো স্কুলের ম্যানেজিং কমিটির সঙ্গে যুক্ত করা হতো এবং তিনি যুক্ত হতেন। আমাদের ওখানে বনেদি কংগ্রেসের রাজনীতি করা মানুষ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক বেনিভূষণ দাস, মারা গেছেন তিনি, বনেদি কংগ্রেস ঘরানার মানুষ, আমাদের ওই অঞ্চলের প্রচুর স্কুল কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। এই ধরনের কিছু মানুষ ছিল সেই সময়, যে মানুষদেরকে স্কুল ম্যানেজিং কমিটি তৈরি করার সময় যাদেরকে স্কুলগুলো ডেকে নিত। তখন তো আর আপনি ঘরে ঘরে মাস্টার ডিগ্রি করা ছেলে মেয়ে পেতেন না। 77 সালে, 78 সালে, 79 সালে, 80 সালে আপনি ঘরে ঘরে মাস্টার ডিগ্রি করা ছেলে মেয়ে পেতেন না। ফলে এইরকম কিছু শিক্ষিত মানুষজন সর্বস্তরে ছিলেন, তাদের নিয়ে যাওয়া হতো। কিন্তু দেখা গেল একটা সময় গিয়ে, যখন বাম সরকার আসার পরে, আগেকার দিনে তো স্কুলে চাকরিও খুব কম হতো, আপনাকে খেয়াল রাখতে হবে যে বাম সরকার আসার পরে শিক্ষার আঙিনায় প্রবেশটা অনেক বেড়ে গেল। ধরুন আমি একটা সংখ্যা যদি আপনাকে বলি, যে 1977 সালে আমাদের রাজ্যের 5 থেকে 9 বছরের ছেলে মেয়ের 100 জনের 16 জন স্কুলে যেত, 84 জন যেত না। সরকারি তথ্য। আবার আমরা যেদিন সরকার ছেড়ে চলে গেলাম সেদিন কি 100 জনকে আনতে পেরেছি? না, 96.2 জনকে আনতে পেরেছি, 3.8 জনকে তখনও আনতে পারিনি। এই যে বিস্তারটা হলো, গ্রামীণ অর্থনীতি, পঞ্চায়েত, ভূমি সংস্কারের মধ্য দিয়ে তার পুনরুজ্জীবন হলো, শিক্ষার বিস্তার হলো। আপনি 78 সালের পর থেকে আপনি গ্রামে ফার্স্ট প্রজন্মের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, প্রচুর পাবেন। প্রথম প্রজন্ম গ্র্যাজুয়েট হচ্ছে, প্রচুর পাবেন গ্রামে পশ্চিমবাংলার। এর ফলে হলো কি, শিক্ষার চাহিদা বাড়লো। শিক্ষার চাহিদা যখনই বাড়লো, তখনই শিক্ষায় কাজ পাওয়াটার সংখ্যাও বাড়লো। এবার আগে যেটা হতো, 3 বছরে হয়তো একটা স্কুলে একটা অ্যাপয়েন্টমেন্ট হতো, সেটা আপনি ম্যানেজিং কমিটির সেক্রেটারি কিংবা আমি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, আমার কোনো আত্মীয় পেয়েছে কি আপনার কোনো আত্মীয় পেয়েছে, এটা আর ইস্যু হতো না। যখনই এই চাকরির প্রয়োজনটাও বাড়লো, চাকরি দেওয়ার প্রয়োজন বাস্তবতাটাও সামনে এলো, তখনই আর যখন প্রতিযোগীর সংখ্যাও বাড়লো এ ধরনের চাকরি পাওয়ার জন্য,
তার আগে তো প্র্যাকটিক্যালি চেয়ে পাওয়া যেত না। ঠিক। 74-75 সালে আপনি একটা ভূগোল পড়ানোর মাস্টার আপনি অনেক স্কুলে চেয়ে পাননি, ভূগোলে MSc নেই। ফলে এই রকম একটা সিচুয়েশন থেকে যখন আপনি এরকম একটা সিচুয়েশনে এলেন, সেটা তো একটা সামগ্রিক উন্নয়নের মধ্য দিয়ে এলেন। তার মধ্য দিয়ে এই উন্নয়নটা আপনাকে এই ক্রাইসিসটার মুখোমুখি করলো। ফলে জ্যোতি বোসকে তখন এই কথা বলতে হলো যে অতীতে এই যে পদ্ধতিটা ছিল, আজকের দিনের জন্য এই পদ্ধতিটা আর চলবে না। এবং তার পরবর্তীকালে SSC, টেট ইত্যাদি যে ব্যবস্থাপনাগুলো, কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এগুলো সব তৈরি হলো তার পরবর্তীকালে।